আরজিকর মামলায় গ্রেপ্তার হওয়া টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আদালতে জামিনের আবেদন করেছিলেন এবং তারপরেই তার সেই জামিনের বিরোধিতা করে সিবিআই এবং সিবিআই কিন্তু প্রভাবশালী তথ্য তুলে আনে। পাশাপাশি সিবিআই যে বিষয়টা সামনে এসেছে শুধু প্রভাবশালী নয়, আরও যে বিষয়গুলো সিবিআই আদালতকে জানিয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সিবিআই এই আরজিকর মামলার তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সিবিআই এও জানিয়েছে যে এই অভিজিৎ মণ্ডল যদি জামিন পান তাহলে তিনি এভিডেন্স ট্যাম্পারিং করতে পারেন এবং ফলে স্বাভাবিকভাবেই যে কী বলল সিবিআই অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারে বিশেষ করে জামিনের বিরোধিতা করে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 9 আগস্ট আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর যে অভিযোগটা উঠে এসেছিল বারবার করে, সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের, যে এভিডেন্স ট্যাম্পারিং করা হচ্ছে। পাশাপাশি এও আমরা জানি নিয়ম বহির্ভূতভাবে এই জুনিয়র চিকিৎসকের ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের পর দেহ শ্মশানে নিয়ে দাহ করা হয়। এমনকি তার পরিবারের লোককেও একদিকে যেমন আরজিকর হসপিটালের পক্ষ থেকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছিল, পাশাপাশি পরিবারের লোকজনকে প্রায় 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয় এবং পরিবারের হাতেও কিন্তু দেহ দেওয়া হয়নি, কেউ দাহ করে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই এভিডেন্স ট্যাম্পারিংয়ে যে অভিযোগটা উঠে আসছিল তা কিন্তু অনেকটাই মিলে যায় সব ক্ষেত্রে। আর যে কারণেই কলকাতা পুলিশ যখন তদন্ত শুরু করে, ফলে সুতরাং এভিডেন্স ট্যাম্পারিং তথ্য আরও বেশি করে সামনে আসে এবং যার ফলে একটা দাবি উঠতে থাকে যে তদন্ত করুক সিবিআই এবং এরপর আদালতের নির্দেশে কিন্তু তদন্ত শুরু করে সিবিআই এবং সিবিআই তদন্তের পর কিন্তু এই এভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমরা জানি এই ঘটনার পর বিশেষ করে সেমিনার রুম যেভাবে ভাঙচুর করা হয়েছে সন্দীপ ঘোষের নির্দেশে তাও সামনে আসে এবং সেই রুমে অবাধ মানুষে যে যাতায়াত করছিলেন সেই বিষয়টাই সামনে আসে এবং সেখানে অভিযোগটা সবচেয়ে বেশি ওঠে যে কলকাতা পুলিশের বিরুদ্ধে, বিশেষ করে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবং এরপরেই মামলা যায় সুপ্রিম কোর্টও কিন্তু ডেকে পাঠায় কোনো পুলিশ কর্তাকে ডেকে পাঠানো, মানে যেখানে এই বলা হচ্ছিল যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের ফলে সুপ্রিম কোর্টও কিন্তু অর্ডার দেয়, অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু বলে যে কলকাতা কোনো পুলিশের কোনো বড় কর্তাকে হাজির করানো এবং সেইখানে কিন্তু অভিজিৎ মণ্ডল কিন্তু হাসপাতালে ভর্তির একটা কিন্তু চেষ্টা করেন এবং 4টি হাসপাতালে ঘুরে 5ম হাসপাতালে ভর্তি হন। ফলে স্বাভাবিকভাবেই যে কথাগুলো অভিযোগগুলো তোলা হচ্ছিল যে এভিডেন্স ট্যাম্পারিং তা কোথাও যেন মিলে যায় বলা যেতে পারে এবং এরপরেই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই এবং তিনি কিন্তু জেলে রয়েছে এবং সিবিআই অভিজিৎ মণ্ডলের পক্ষ থেকে আইনজীবী অভিজিৎ মণ্ডলের জামিন চান এবং তার বিরোধিতা করতে নামে সিবিআই এবং সেখানে কিন্তু সিবিআই স্পষ্ট বলে এই অভিজিৎ মণ্ডল অত্যন্ত প্রভাবশালী এবং তাকে যদি জামিন দেওয়া হলে তিনি কিন্তু তার প্রভাব খাটাতে পারেন, এভিডেন্স তথ্য প্রমাণ লোপাট করতে পারেন বা যে তদন্ত ব্যাঘাত ঘটাতে পারেন। এবং এইখানে যেটা বলে যে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের প্রসঙ্গ কিন্তু টেনে আনে সিবিআই, তার কারণ আমরা জানি সারদা মামলায় অভিযোগ উঠে আসছিল এই রাজীব কুমারের এবং সেখানে তো রাজীব কুমারের বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সিবিআই এবং এই সিবিআই বেশ কয়েকজন কর্তা কিন্তু গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সুতরাং রাজীব কুমার পুলিশ কমিশনার ছিলেন, তিনি প্রভাবশালী এবং তাকে জেরা করতে গিয়ে বিশেষ তার বাড়িতে বা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে গিয়ে সিবিআই কর্তা কিন্তু গ্রেপ্তার হন, তাকে তুলে নিয়ে আসা হয় থানায়, পরবর্তীতে আদালত জামিন দেয়। ফলে এই যে প্রভাবশালী তথ্য এই প্রমাণটা কিন্তু তুলে ধরে সিবিআই, বিশেষ করে রাজীব কুমার প্রভাবশালী বলে তাদেরকে এরকম হেনস্থা করেছিল এমনটাই কিন্তু বলে সিবিআই। অর্থাৎ অভিজিৎ মণ্ডলও যদি জামিন পান, টালা থানা উঠে তিনি যদি জামিন পান, তিনিও কিন্তু এরকম প্রভাব খাটাতে পারেন যা কিন্তু তদন্তের গতি অনেকটা স্লথ করে দিতে পারে, এমনটাই কিন্তু বলেছে সিবিআই এবং যার ফলে কিন্তু এই টালা থানার ওসি কিন্তু জামিন পাননি। এবার আমরা জানি বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রথম দুদিন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর সঞ্জয় রায় মূল অভিযুক্ত এই ঘটনার আরজিকর মামলায় তিনি কিন্তু দুটি বোমা ফাটিয়েছেন। প্রথম অভিযোগ করেন তার ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, পরবর্তীতে অভিযোগটা করেন সরাসরি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে, নাম মুখে আনেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি টালা থানার ওসি জামিনটা পান, ফলে এভিডেন্স ট্যাম্পারিং যে তথ্য সিবিআই আদালতে প্রমাণ পেশ করেছে তা কিন্তু বড়সড় ফ্যাক্টর হয়ে উঠেছে। বিশেষ করে আরও যেটা বলবো যে রাজীব কুমারের বিষয়টা, সারদা মামলায় রাজীব কুমার, কারণ রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা উঠেই আসছিল, যার ফলে কিন্তু তদন্তে কিন্তু
তল্লাশি চালাতে যায় সিবিআই, এবং সেখানেই সিবিআই কর্তাদের কিন্তু গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে কলকাতা পুলিশ। পরবর্তী জামিন দেয় সিবিআই, এবং এই রাজীব কুমার আদালতে আগাম জামিন যে আবেদন করেন, এবং তারা জামিন কিন্তু গ্রাহ্য হয়, এবং পরবর্তী সুপ্রিম কোর্টও কিন্তু এই রাজীব কুমারের জামিন মঞ্জুর করেছেন। ফলে তিনি জামিনে রয়েছেন এবং রাজ্য সরকারের পুলিশ দপ্তরে বেশ গুরুত্বপূর্ণ পদেই রয়েছেন। এবং এই অভিজিৎ মণ্ডলকে যদি জামিন দেয় আদালত, তাহলে তিনিও কী ধরনের প্রভাব খাটাতে পারেন তা নিয়ে আশঙ্কা করছে সিবিআই। কারণ আমরা জানি যে আর.জি. কর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত, এবং প্রায় 51 জনের সাক্ষ্য গ্রহণ করতে পারে আদালত, এবং সাক্ষ্য গ্রহণের পরেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে। শাস্তি হবে কিনা সেই বিষয়টা বিচার ব্যবস্থা দেখবে। ফলে এইখানে দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতা নামলো সিবিআই। যেহেতু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এখানে দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডলের জামিন হলে যে একটা বড় কিছু হতে পারতো, এই আশঙ্কাটাই করছে সিবিআই, এবং আদালত কিন্তু সেই আবেদনে কিন্তু মান্যতা দিল। আর যার ফলে আদালত থেকে জামিন পেলেন না টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ফলে এখন দেখা যাক, বিশেষ করে অভিযোগটা যে উঠে আসছিল এভিডেন্স ট্যাম্পারিংয়ের পাশাপাশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল যে তড়িঘড়ি পোস্টমর্টমের পর দেহ দাহ করার বা কী প্রয়োজন ছিল, বিশেষ করে পুলিশ নিজে দায়িত্বে দাহ করেছে। ফলে অনেকগুলো প্রশ্ন উঠেই যায়। এখন প্রশ্ন হচ্ছে, বিচার প্রক্রিয়া যেভাবে চলছে বা সিবিআই যেভাবে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, এবং বিচার ব্যবস্থাও যেভাবে তড়িঘড়ি সাক্ষ্য গ্রহণটা শুরু করেছে, এবং ইতিমধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, প্রায় 51 জনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা, এবং সমস্ত সাক্ষ্য গ্রহণের পর বিচার ব্যবস্থা কী রায় দেয় সেটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেদিকে আমাদের নজর রাখতে হবে। আপনারাও নজর রাখুন। কি বলবেন আপনারা? এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে কি জামিন দেওয়া প্রয়োজন? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।